আরজিকর হাসপাতালে অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। সারা পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে। আন্দোলন যেই কারণে চলছে যে এই অভয়া যিনি নির্যাতিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন এবং যাকে খুন করা হয়েছে তার বিচার চেয়ে সঙ্গত কারণে আন্দোলন। কিন্তু এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কোথাও গিয়ে যেন সমস্ত মাত্রা ছাড়াচ্ছে। কেন এই কথা বলতে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, তার অন্যতম কারণ আজকের এপিসোডে আমরা বলছি। নিউজ মিডিয়া হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, আপনারা সকলেই অবগত আছেন। যদিও কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া এই খবর দেখাচ্ছে না, তার কারণ তারাও কোথাও না কোথাও সিপিএম এবং বিজেপির সঙ্গে যেই চক্রান্ত চলছে সেই চক্রান্তে জড়িত। তাদের টার্গেট এই যেই ঘটনা ঘটেছে তার সত্য উদ্ঘাটন করা বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার নয়, তাদের টার্গেট যেন তেন প্রকারানো পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারকে ফেলে দেয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলা। যদিও আমরা কি দেখলাম, ফেসবুকে দেখলাম বা ছোটোখাটো যেই ধরনের নিউজ মিডিয়া আছে ইউটিউবে, সেখানে দেখলাম যে আরজিকর হাসপাতালে একজন যুবক গিয়েছেন, যুবকের পায়ের ওপর দিয়ে লরি চলে গিয়েছে, অত্যন্ত ব্লিডিং হচ্ছে, রক্তপাত হচ্ছে, রক্তপাত বন্ধ হচ্ছে না। তার মা আরজিকর হাসপাতালের একটা ঘর থেকে অন্য ঘরে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হাত জোর করে বলছেন তার ছেলের চিকিৎসা দরকার। বিভিন্ন মানুষজন আসছেন, এসে বলছেন ডাক্তার কোথায়, এখানে ডাক্তার নেই, আপনি পাশের ঘরে যান। পাশের ঘর থেকে অন্য ঘরে গিয়ে কাগজ দিয়ে বলছে যান এক্স রে করিয়ে আসুন। এরকম করতে করতে আলটিমেটলি চিকিৎসা না পেয়ে এক প্রকার বিনা চিকিৎসায় ছেলেটির মৃত্যু ঘটে। চলুন দেখে নিই এই যে মৃত যুবক তার মা কি বলছেন। এখানে ডাক্তার ছিল না, তারপরে আউটডোরে নিয়ে গেলাম, আউটডোরেও ডাক্তার ছিল না। 1.5 ঘন্টার মতন ওইখানে অপেক্ষা করতে হয়েছে। তারপরে আবার ওইখান থেকে কিছু ডাক্তার দেখে ব্লিডিং হয়েই যাচ্ছে। আমরা টিকিট করেছি, যা বলেছি ও এমার্জেন্সি আছে। আমরা এসেছি 9টা 5-10-এর মধ্যে, 9টা 5-10-এর মধ্যে এসেই আমি ট্রমা বিল্ডিংয়ে ঢুকে আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম এখানে মানে ডাক্তার আছে এমার্জেন্সি। বলছে আগে টিকিট করলাম ওইখানে টিকিট করে আমি বলছি ডাক্তার আছে না এখানে। তখন ম্যাডাম বলছে না এখানে তো কোনো ডাক্তারই নেই। উনি বলতে পারবে, ম্যাডাম বলতে পারবে যে আমি একটা ডাক্তারকে এনে এখানে দাঁড় করিয়েছি, আপনার সামনে দাঁড় করিয়েছি। ম্যাডাম বলতে পারবে না যে এখানে যে ডাক্তার করে যে সিস্টার ম্যাডাম যে বসে থাকেন, উনি বলতে পারবেন না যে আমি এই ডাক্তারটাকে এনে এখানে দাঁড় করিয়েছি। আমি যে ম্যাডাম ডাক্তারটা অ্যাটেন্ড করলেন সেটা কটার সময়? আমাকে ওইখান থেকে বললো যে আপনি আউটডোরে যান, ওইখানে গিয়ে টিকিট করুন। ঠিক আছে, আমি আউটডোরে গেলাম, গিয়ে টিকিট করলাম। আউটডোর থেকে বললো 106 নম্বর রুমে যান। আমি 106 নম্বরে গেলাম। 106 নম্বরে গিয়ে দেখছি দরজা বন্ধ। আমি গিয়ে দরজা ধাক্কাচ্ছি, কারণ আমার এমার্জেন্সি। আমি দরজা ধাক্কাচ্ছি, একজন ম্যাম দরজাটা খুলে মুখ বাড়িয়ে বলছে কি ব্যাপার। আমি বলছি এরকম অ্যাক্সিডেন্ট ম্যাম, এরকম ব্যাপার। বলছি এখন তো এখানে ডাক্তার নেই। আমি তাহলে ম্যাম কখন আসবে ডাক্তার? না কখন আসবে সেটা তো আমি বলতে পারছি। আমি মানে ম্যাডাম যে বললেন আমাকে, আমি জানি না উনি কে, তা আমাকে বললো যে এখন ডাক্তার নেই, উনি এই কথা বললেন আমাকে। ঠিক আছে, তখন বলার পরে আমি ওইখানে মানে কিছুক্ষণ একটু ওয়েট করলাম। ওয়েট করার পর আমাকে একজন বললো আপনি আবার ট্রমা বিল্ডিংয়ে যান, গিয়ে আবার বলুন যে পেশেন্ট এমার্জেন্সি, ওখানে ডাক্তার নেই। আমি আবার এখানে এসে আবার ওই ম্যাডামকে বলছি, ম্যাডাম পেশেন্ট এমার্জেন্সি, ওই আপনি ডাক্তারকে ডাকুন। ম্যাডাম উঠে এই ঘর ওই ঘর দুটো ঘর উঁকি মেরে দেখলো, দেখে বলছে আপনি দাঁড়ান আমি একটু দেখছি। আমি দাঁড়িয়ে আছি, তাও 5-7 মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি। তারপরে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আসতে, যে এখানে একজন ডাক্তার এসছে 106 নম্বর রুমে আউট। এটা কটার সময়? তাও মানে 1 ঘন্টা মানে ওভার হয়ে গেছে। 1 ঘন্টার পরে ততক্ষণে তার ব্লিডিং বেরিয়ে গেছে, অলরেডি প্রচুর ব্লিডিং বেরিয়েছে শরীর থেকে, প্রচুর। ওইখানকার যারা পেশেন্ট, যারা মানে আউটডোরে এসছেন, কয়েকজন মহিলা দেখে বলছেন যে এত মানে এত ব্লিডিং হচ্ছে, এত শরীর সাদা হয়ে যাচ্ছে, এত ব্লিডিং, ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি করে। ওইখানকার পেশেন্ট বলছে। ঠিক আছে, পেশেন্ট ভীষণ ক্রিটিক্যাল, পেশেন্টের এক্সরেটা খুব দরকার। সে ভাই করিয়ে যখন এক্সরে রুমে নিয়ে গেছে, ট্রলি থেকে যখন এক্সরে টেবিলে তুলছে, ততক্ষণে ছেলে শক্ত হয়ে গেছে।
ঠিক আছে, সেটা কটার সময়? প্রায় 12টাই হবে। ছেলে ততক্ষণে শক্ত হয়ে গেছে, ছেলেকে এরকম ধরে সাইড করা যাচ্ছে না, তোলা যাচ্ছে না, যাই হোক। এবার যখন টেবিলে শুয়েছে আমি তখন দেখছি যে ছেলেটার মানে বুকটা যেন আর নড়ছে না, মানে এটা আমি বলছি যে ভাইটা আমার সাথে ছিল, বললাম ভাই দেখো তো ওর মনে হয় বুকটা মনে হয় মানে নড়ছে না। ভাই চুপ করে রয়েছে। যে এক্স রে করছে আমি বলছি ওকে একটু পালসটা দেখুন তো, বলছে না এটা আমি দেখবো না, ওটা ডাক্তার দেখবে। যাই হোক, পায়ের এক্স রেটা করছিল, করা মাত্রই আমাকে বললো যে পেশেন্টকে তাড়াতাড়ি ট্রলিতে তুলুন, এমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে যান, এমার্জেন্সি। আমি তাড়াতাড়ি করে তুলে দিল, আমি তাড়াতাড়ি করে ট্রলি নিয়ে আমি ট্রমা রুমে বিল্ডিংয়ে গেছি। যাওয়ার পরে আমি গিয়ে বলছি এখানে ডাক্তার আছে, পেশেন্টের পালস দেখুন, এখানে ডাক্তার আছে, পেশেন্টের পালস দেখুন। তখন এক বয়স্ক ডাক্তার, যাই হোক ম্যাডাম ডেকেছে কি যাই হোক কেউ ডেকেছে, উনি তখন বেরিয়ে এসে তখন রুগীর গায়ে হাত দিয়েছে। তাহলে এটা আমাকে বলুন ট্রিটমেন্টটা কোথায় হয়েছে, ট্রিটমেন্টটা কি হলো, ট্রিটমেন্টটা বলুন। আপনারা তো সবাই শুনলেন, বলুন ট্রিটমেন্টটা কি হলো। কি একটা ছেলে যন্ত্রণা নিয়ে কাতরাতে ব্লিডিং হতে হতে মারা গেল, কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? হলো কি ট্রিটমেন্টটা? এমার্জেন্সি ট্রিটমেন্টটা হলো? ট্রিটমেন্টটা হয়নি, ডাক্তার মিথ্যা কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি ট্রিটমেন্টটা। ডাক্তার এত বড় মিথ্যা কথা বলছে। ম্যাডাম দেখাতে পারবে আমাকে, ডাক্তার ডেকে দাঁড় করিয়েছে আমার সামনে, ম্যাডাম বলতে পারবে যে আপনি দুবার এসছেন, আপনার সামনে আমি এই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছি। ম্যাডাম বলতে পারবে না, আমার ছেলে তোর বিয়ে মরেছে, আমার ছেলে অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট। আমি ওই যন্ত্রণাটা উপভোগ করেছি। আপনারা শুনলেন সেই সন্তানহারা মায়ের কথা। এবার সরাসরি দেখি যে যখন যেই সন্তান যাকে এই মা হারালেন, সেই সন্তানের মৃতদেহ যখন মায়ের কাছে আসলো, সেই মায়ের বুক ফাটা কান্না, হৃদয় বিদারক দৃশ্য এখন আমরা দেখে নিই। আমরা সবাই দেখলাম যে সেই মায়ের বুক ফাটা কান্না, যে যুবকটি মারা গেল বিনা চিকিৎসায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। তিনিও তো কারুর সন্তান, সেই তার মা যে ডাক্তারদের দরজায় আরজিকর হাসপাতালের ঘরের দরজায় গিয়ে চিকিৎসা চাইছেন, হাত জোর করে বলছেন আমার ছেলেটির অবস্থা ক্রিটিক্যাল, একটু চিকিৎসা করুন। ডাক্তারের কাছে হাত জোর করে বলছেন ছেলেটি চিকিৎসা পায়নি, আপনারা একটু চিকিৎসা করুন। শেষ পর্যন্ত ছেলেটি মারা গেল। সেই ছেলেটির কাপড়ে মোড়া মৃতদেহকে জড়িয়ে ধরে সেই মা কাঁদছেন, বুক ফাটা আর্তনাদ। এই আর্তনাদ কি যারা এই ডাক্তারের জন্য রাস্তায় নেমেছিলেন, ধর্ষিতা হয়ে নির্যাতিতা হয়ে যেই ডাক্তারকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিলেন, তাদের কান অবধি এই মায়ের বুক ফাটা কান্না যাচ্ছে না? তারা কেন বলছেন না যে জুনিয়র ডাক্তার তোমাদের আন্দোলনকে আমরা সাপোর্ট করি, কিন্তু কর্মবিরতি তোমরা করো না, তোমাদের কর্মবিরতির জন্য নিরীহ প্রাণগুলো মারা যাচ্ছে বিনা চিকিৎসায়? আজকে যেই যুবকটির পায়ের উপর দিয়ে লরি চলে যাওয়ার ফলে যুবকটি মারা গেল, তার মা, তার বাবা, তার পরিবারের কি অপরাধ? তারা ধর্ষণ করতে এসেছিল? যে তারা বিনা চিকিৎসায় মারা যাবে? জুনিয়র ডাক্তার, আপনারা ভেবে দেখবেন। একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিই। আমি নয়, বিশিষ্ট সাংবাদিক সুমন, তিনি কি বলছেন সেটি শুনে নিই। যদিও ঘটনাটি 1983 সালের, তখনও জুনিয়র ডাক্তারদের একটি আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে, গোটা পশ্চিমবঙ্গ উত্তাল, এবং সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই আরজিকর হাসপাতাল। আমার মুখ থেকে না শুনে বিশিষ্ট সাংবাদিক, যিনি তার যেই সংবাদ মাধ্যমে কাজ করেন, তিনি কি বলেছেন সেটি শুনে নিন। ছোট্ট উদাহরণ দিই। 1983 সাল, সারা ভারত জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকে ধর্মঘট চলছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বিপর্যস্ত।
সেবারও আন্দোলনের অন্যতম কেন্দ্র এই আরজিকর হাসপাতাল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাইটার্সে ডেকে পাঠালেন 7 জন প্রতিনিধিকে। জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর দিকে একবার এরকম এক ঝলক তাকিয়ে জ্যোতি বসু খুব ঠান্ডা গলায় বললেন, 3-3 বার আপনাদের মাইনে বাড়ানো হয়েছে, চা খান, ধর্মঘট তুলে নিন। তো ছোট্ট ছোট্ট চুম্বক বাক্যে যেভাবে জ্যোতিবাবু কথা বলতেন, জুনিয়র ডাক্তাররা খুব বিনম্রভাবে জানালেন যে দাবি মানা হলে আজই কর্মবিরতি উঠে যাবে স্যার। সংবাদপত্র সাক্ষী, উত্তরে সেদিন জ্যোতিবাবু বলেছিলেন, কোট আনকোট, দাবি টাবি নিয়ে পরে ভাবা যাবে, আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন, আপনারা কি করবেন তা আপনাদের ব্যাপার, তবে ধর্মঘট না তুললে আমরাও চুপ করে বসে থাকবো না, মানুষের দাবি আপনাদের কাছ থেকে শিখবো, সীমা ছাড়াচ্ছেন বিপদে পড়বেন। শুনলেন সাংবাদিকের কথা, বিশিষ্ট সাংবাদিক। তাহলে এবার আপনারা বলুন, সেই সময়কার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এক প্রকার হুমকির সুরেই কিন্তু ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলেন। একথাও আমরা জানি যে সেই সময় ডাক্তারদের কর্মবিরতি পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া হয়েছিল, পুলিশরা রীতিমতো মেরে ডাক্তারদের কর্মবিরতি তুলিয়ে দিয়েছিলেন। আজকের প্রশাসন, আজকের মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট সংবেদনশীল, যথেষ্ট ধৈর্য রাখছেন, তারপরেও আপনারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং সব থেকে বড় কথা, সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। দর্শক বন্ধুগণ, আপনারা কি মনে করেন, ডাক্তারদের যে কর্মবিরতি চলছে, আন্দোলনের নামে এই কর্মবিরতি কি প্রহসন? ডাক্তাররা কি চাইছেন? পশ্চিমবঙ্গের যে বিরাট স্বাস্থ্য ব্যবস্থা, সেটিকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে ইচ্ছে করে ভেঙে দিতে চাইছেন, যাতে পশ্চিমবঙ্গের বদনাম হয় গোটা ভারতবর্ষের কাছে, গোটা বিশ্বের কাছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।